প্রিয় বন্ধুগণ, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে যে বিষয়টি আলোচনা করছি সেটি হচ্ছে ভারতীয় রাজনীতির সাথে যুক্ত এবং দিল্লি প্রদেশের বিধানসভার নির্বাচন। এই দিল্লি প্রদেশের বিধানসভার নির্বাচনে ভারতীয় জনতা পার্টি অভাবনীয় সাফল্য অর্জন করেছে। সেই সাথে এই মুখ্যমন্ত্রীর আসন অলংকৃত করেছেন ভারতীয় রাজনীতির অন্যতম একজন সদস্য, ভারতীয় জনতা পার্টির অন্যতম একজন সদস্য রেখা গুপ্তা। এই রেখা গুপ্তা সম্বন্ধে একটু আমাদের জানা প্রয়োজন। তিনি কে? রেখা গুপ্তা রাজনৈতিক জীবন শুরু হয় তার ছাত্র জীবন থেকে। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে ব্যাচেলর ডিগ্রি করেছেন এবং তার শিক্ষা কেরিয়ার সাজানো হচ্ছে আর্টস এবং কমার্সের সমন্বয়ে। এবং তার এই সুন্দর কম্বিনেশন, লেখাপড়ার সুন্দর কম্বিনেশনই তাকে রাজনৈতিক অঙ্গনে বিকশিত করেছে। তিনি যখন ছাত্র ছিলেন তখন স্টুডেন্ট ইউনিয়নের রাজনীতিতে তিনি সম্পৃক্ত ছিলেন এবং দুইবার তিনি সাধারণ সম্পাদক এবং সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়নের রাজনীতিতে। এবং সেই থেকেই তিনি ভারতীয় জনতা পার্টির রাজনীতিতে যুক্ত এবং পরবর্তীতে তিনি উত্তর দিল্লির থেকে তিনি তিনবার কাউন্সিলর নির্বাচিত হন, কিন্তু একবার সামান্য ভোটের ব্যবধানে তিনি মেয়র নির্বাচিত হতে পারেননি উত্তর দিল্লি থেকে। এবং উত্তর দিল্লির মানুষের সাথে তিনি মিশে রয়েছেন এবং উত্তর দিল্লির মানুষ তাকে খুবই সম্মান এবং শ্রদ্ধা করে এবং সেই সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসাকে পুঁজি করে ফেব্রুয়ারির 5 তারিখের বিধানসভার নির্বাচনে ভারতীয় জনতা পার্টির একজন শক্তিশালী ক্যান্ডিডেট হিসাবে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে 30,000 ভোটে হারিয়ে তিনি এই উত্তর দিল্লির শালিমার বাগ থেকে এমএলএ নির্বাচিত হয়েছেন। আর এমএলএ নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই তারুণ্যে উদ্দীপ্ত এই নেত্রীকে বেছে নিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে। এবং এই দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে রেখা গুপ্তকে বেছে নেওয়া অর্থ হচ্ছে যে ভারতীয় রাজনীতিতে নারীর স্বাধীনতা, নারীর অংশগ্রহণ এবং নারীর ক্ষমতায়ন, সেই সাথে নারী শক্তিকে দেবী হিসাবে সম্মান করার সংস্কার যে বিশ্বাস করে ভারতীয় জনতা পার্টি, তারই বহিঃপ্রকাশ ঘটালেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এবং সেই সাথে গোটা ভারতবর্ষব্যাপী উত্তর থেকে দক্ষিণে এবং পূর্ব থেকে পশ্চিমে ভারতীয় জনতা পার্টি জনগণের বিকাশের যে চিত্ররেখা অঙ্কন করেছে, সেই চিত্ররেখায় নতুন সংযোজন হচ্ছেন রেখা গুপ্ত। দিল্লিকে আবারও তারা সাজাবেন অনন্য প্রতিভায়, অনন্য নৈপুণ্যে সাজিয়ে তুলবেন। এবং প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দিল্লিবাসীকে বলেছিলেন, দিল্লি ভারতের রাজধানী, ভারতের বিকাশের সাথে সাথে রাজধানীর বিকাশ অতীব প্রয়োজন। কারণ রাজধানী হচ্ছে ভারতের স্তম্ভ এবং যে কোনো দেশের প্রথম যে নজর পড়ে রাজধানী শহরের উপর, সেই রাজধানী শহরের বিকাশ অনেক পিছিয়ে। কারণ বিগত 27টি বছর ক্ষমতায় ছিল আম আদমি পার্টি, প্রায় অধিকাংশ সময় জুড়েই ছিল আম আদমি পার্টি, কিন্তু তারা তেমন উন্নয়নের রূপরেখা অর্জন করতে পারেনি। উন্নয়নের রূপরেখায় রাজধানী নগরীকে সাজিয়ে তুলতে পারেনি বিভিন্ন কারণে। আজ সেই বিষয়টিও একটু আলোকপাত করা দরকার। দীর্ঘ 27 বছর পরে ভারতীয় জনতা পার্টি দিল্লির মসনদ অধিকার করেছে এবং অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন এই মহাবিজয়ের পিছনে হচ্ছে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর রণকৌশল, আর সেই সাথে হচ্ছে আম আদমি পার্টির চরম দুর্নীতি। এবং এই চরম দুর্নীতিতে নিমজ্জিত হওয়ার কারণে দিল্লির জনসাধারণ এই আম আদমি পার্টির প্রতি তাদের মনোযোগ এবং সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা তুলে নেয়। এই আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল একদিন দুর্নীতির বিরুদ্ধে সুস্পষ্ট উচ্চারণ করে ভারতীয় তথা এই দিল্লি মহানগরের জনসাধারণের মন জয় করে তিনি ক্ষমতার মসনদে এসেছিলেন এবং 27 বছরের প্রায় সিংহভাগ সময়ই তিনি ক্ষমতায় ছিলেন।
কিন্তু এই আম আদমি পার্টি কেন ক্ষমতা হারালো? এর পিছনে রয়েছে সীমাহীন দুর্নীতি। সীমাহীন দুর্নীতির মধ্যে যেমন তিনজন কেজরিওয়াল সহ তার পার্টির অন্যতম সদস্য সত্যেন জৈন হাওয়ালা দুর্নীতি মামলায় তিনি জেলে গিয়েছেন, এবং আবগারি দুর্নীতি মামলায় মনীষ সিসোদিয়া জেলে গিয়েছেন, এবং গত বছর স্বয়ং অরবিন্দ কেজরিওয়াল আবগারি দুর্নীতি মামলায় জেলে গিয়েছেন। যখনই এই তিন মহারথীর জেলে গমন আম আদমি পার্টির, তখনই দিল্লির মানুষেরা নড়ে চড়ে বসেন এবং তারা বুঝতে চেষ্টা করেন কেন এই অবস্থা। এই দুর্নীতিপরায়ণ ব্যক্তিদেরকে এবং এই দলকে তারা মন থেকে তখন আস্তে আস্তে মুছতে শুরু করেন। সেই সাথে যখন জনসমক্ষে আরেকটি রিপোর্ট আসে, সেটি হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের বাংলোয় সংস্কারের জন্য, তার বাড়ি সংস্কারের জন্য 33 কোটি টাকা বরাদ্দ করা হয়, খরচ করা হয়। এবং যখনই এই 33 কোটি টাকা খরচ করা হয় তার বাড়ির সংস্কারের জন্য, তখন দিল্লির জনসাধারণ নড়ে চড়ে বসেন। যে মানুষটি আম আদমি পার্টি গঠন করে সাধারণ মানুষের উন্নয়নের কথা বলছেন, আজকে তার বাড়ির জন্য খরচ হবে 33 কোটি টাকা, সেটি দিল্লির জনসাধারণ মেনে নিতে পারেননি। সেই সাথে অরবিন্দ কেজরিওয়ালের বাংলোর জন্য টেলিভিশন কেনা হয়েছে 29 লক্ষ টাকার, 3 লক্ষ টাকার রেফ্রিজারেটর, 13 লক্ষ টাকার সোফা এবং 20 লক্ষ টাকার জেকুজি বসানো হয়েছে। এই সমস্ত তথ্য যখন জনসমক্ষে আসে, তখন জনগণ আস্তে আস্তে এই কেজরিওয়াল তথা আম আদমি পার্টির প্রতি তাদের সমর্থন তুলে নিতে শুরু করে, এবং যার ফলশ্রুতিতে এই 5 ফেব্রুয়ারি 2025 সালের দিল্লি বিধানসভার নির্বাচনে চরম ভরাডুবি হয় এই আম আদমি পার্টির। 70টি আসনের মধ্যে 48টি আসন লাভ করে ভারতীয় জনতা পার্টি, আর 22টি আসনে জয় পায় আম আদমি পার্টি। স্বয়ং কেজরিওয়াল তার নিজের আসনে তিনি পরাজিত হয়েছেন, এবং এই পরাজয় দিল্লিবাসীর তার পার্টির প্রতি এক চরম এক বার্তা, যে দুর্নীতির স্তবক দিয়ে, দুর্নীতির গল্প বলে, দুর্নীতির বক্তব্য দিয়ে ক্ষমতায় এসে নিজেই যখন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে, তখন জনসাধারণ সেটিকে আর ভালোভাবে গ্রহণ করতে পারেন না। এটি সব রাজনীতিবিদদের জন্য একটি চরম একটা শিক্ষার বিষয়। সেই সাথে আরেকটি বিষয় হচ্ছে, এই 70টি আসনে প্রার্থী দিয়েছিল কংগ্রেসের অবস্থান হচ্ছে 0, অর্থাৎ কোনো আসনেই তারা জয়ী হতে পারেনি, এবং 66 জন বিধায়কের জামানত বাতিল হয়েছে কংগ্রেসের। এখন তাহলে বোঝা যাচ্ছে যে কংগ্রেস এই সাধারণ মানুষের ভাষা বুঝেন না। কংগ্রেস হচ্ছে বড় লোকদের দল, এবং এই বড় লোকদের দলকে সাধারণ মানুষ গ্রহণ করেন না। এবার এই নির্বাচনের মাধ্যমে আবারও তা প্রমাণিত হয়েছে, এবং কংগ্রেস যে ভাষায় কথা বলে সেটি জনসাধারণের ভাষায় কথা বলেন না। কয়েকদিন আগেও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে তিনি অবজ্ঞা করেছেন, যেটি করতে পারেন না। তিনি হচ্ছেন সাধারণ মানুষের নেত্রী, এ দেশের সাধারণ ভারতবাসীর মুখপাত্র তিনি। তার প্রতি সম্মান এবং তিনি যে আসন অলঙ্কৃত করেছেন সেই আসনের প্রতি যদি তার শ্রদ্ধা থাকে, তাহলে তিনি এ ধরনের কথা বলতে পারেন না। তিনি বলেছেন, শি ইজ বোরিং, ইট ইজ রিয়েলি অ্যাবসার্ড, ইট ইজ নট জেন্টলম্যান অ্যাপ্রোচ। তো সুতরাং এই সমস্ত বিষয়গুলো মানুষের মনে দাগ কেটেছে, যার ফলে এই ভরাডুবি একদিকে হচ্ছে আম আদমি পার্টির, অরবিন্দ কেজরিওয়ালের, এবং অন্যদিকে কংগ্রেসের। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই নির্বাচনের আগে দিল্লিবাসীকে বলেছেন, বিকশিত ভারতের জন্য বিকশিত রাজধানী প্রয়োজন, কারণ এই বিকশিত রাজধানী হচ্ছে আমাদের দেশের জন্য আয়নাস্বরূপ, যে আয়নায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সরকার প্রধান সবাই ভারতবর্ষকে দেখে।
এই ভারতবর্ষের এই আয়না, এই এই জায়গাটি যদি আসলে অপরিচ্ছন্ন, অসুন্দর থেকে যায়, অবিকশিত থেকে যায়, তাহলে দেশব্যাপী বিকাশের রূপ জনসাধারণের কাছে, বিশ্বের কাছে প্রকাশিত হয় না। সুতরাং আপনাদেরকে অনুরোধ, এই বিকশিত ভারতের বিকশিত রাজধানী প্রয়োজন। বিগত সরকারের আমলে, কেজরিওয়ালের আমলে বিভিন্ন সময় কেন্দ্রীয় সরকার অনেক পদক্ষেপ গ্রহণ করেছে দিল্লির উন্নয়নের জন্য, কিন্তু আম আদমি পার্টি তাতে সহযোগিতা করেনি। তারা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি করেছে যাতে করে এই কেন্দ্রীয় সরকার তথা ভারতীয় জনতা পার্টির সরকার কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করতে না পারে। তারা মনে করে যদি এই কেন্দ্রীয় সরকার এ ধরনের উদ্যোগ গ্রহণ করে দিল্লি বিকশিত হয়, তাহলে পরবর্তীতে তারা ক্ষমতায় থাকতে পারবে না, ভারতীয় জনতা পার্টিকে দিল্লিবাসী ভোট দেবে। কিন্তু এবার এই 5ই ফেব্রুয়ারি নির্বাচনে যত ধরনের কৌশল তারা প্রণয়ন করেছিল আদমি পার্টি, অরবিন্দ কেজরিওয়ালের পার্টি, কোনো ধরনের কৌশলই কাজে লাগেনি। সমস্ত কৌশলকে পরাভূত করেছে শ্রী নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর রণকৌশল, রাজনীতির রণকৌশল। এই প্রাজ্ঞবান রাজনীতিবিদ, তিনি জানেন মানুষের মনকে কিভাবে জয় করতে হয়, মানুষের মনকে কিভাবে জয় করে সুশীল রাজনীতির ধারায় এগিয়ে নিয়ে আসতে হয়। তিনি জানেন গণতন্ত্রকে শ্রদ্ধা করতে, তিনি জানেন পরমতকে শ্রদ্ধা করতে, তিনি জানেন মানুষকে ভালোবাসতে। কামার, কুমার, কৃষক, জেলে, তাঁতি সহ ভারতের দলিত সম্প্রদায় থেকে শুরু করে সমস্ত স্তরের জনগণের ভাষায় তিনি কথা বলতে জানেন এবং জনগণের ভাষা তিনি বুঝেন। মানুষের অন্তরকে স্পর্শ করে কথা বলতে জানেন, ঠিক তেমনিভাবে বিশ্ব নেতাদের অন্তরকে স্পর্শ করতে জানেন। তিনি স্পর্শ করেছেন এই কয়েকদিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর অন্তরকে তিনি জয় করেছেন এবং ম্যাক্রো যে এলিসি প্রাসাদে, ফ্রান্সের প্রেসিডেন্টের রাষ্ট্রীয় প্রাসাদে, এলিসি প্রাসাদে যেভাবে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংবর্ধনা এবং আপ্যায়ন করেছেন, তা বিগত 25-30 বছরের ইতিহাসে বিরল। সেই সাথে আমেরিকা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে নরেন্দ্র মোদীকে আপ্যায়ন করেছেন, নরেন্দ্র মোদীর চেয়ারের পেছনে তিনি যখন চুক্তিতে স্বাক্ষর করছেন, আক্ষরিক করতে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর চেয়ারের পেছনে দাঁড়িয়ে রয়েছেন চেয়ারকে সাজিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ চেয়ারে বসার সময় সহযোগিতা করার জন্য, যাতে টেবিল থেকে নির্ধারিত দূরত্বে তিনি অবস্থান করেন। আবার তিনি যখন উঠে আসছেন তখন চেয়ারকে সরিয়ে দিচ্ছেন যাতে করে তিনি নির্বিঘ্নে এই আসন থেকে বেরিয়ে আসতে পারেন। এমন সম্মান, শ্রদ্ধা ভারতীয় নেতা অর্থাৎ বিশ্বের একমাত্র নেতানিয়াহু ছাড়া আর কোনো নেতাকে তিনি এ ধরনের সম্মান দিয়েছেন কিনা আমার জানা নেই এবং অনেকেই বলছেন। তো একটি সম্ভব হয়েছে সেই সহজ সরল সুন্দর মানুষটির জন্য, যিনি একদম ভারতের রাজনীতির একদম রিমোট থেকে উঠে আসা, জনসাধারণের সাধারণ মানুষের মন তিনি বুঝেন, সংস্কৃতি বুঝেন, সংস্কার বুঝেন, ভালোবাসায় মানুষকে আবদ্ধ করতে জানেন, সনাতন সংস্কারকে মনে ধারণ করেন, পূজা অর্চনা এবং আরতি আরাধনার মধ্য দিয়ে তার দিবস শুরু করেন এবং সেই আরতি আরাধনা সংস্কারের মধ্য দিয়ে তিনি মানুষকে কাছে টানার চেষ্টা করেন। গণতন্ত্রের প্রতি সম্মান, নারী স্বাধীনতা এবং নারী শক্তির প্রতি সম্মান, নারীকে দেবী হিসাবে শ্রদ্ধা করা আর তার সংস্কারের অংশ, অর্থাৎ সনাতন সংস্কারের অংশ, সেই সংস্কারকে তিনি মনে প্রাণে ধারণ করেন এবং সেই সংস্কারের কারণেই আজকে 27 বছর পরে দিল্লি প্রদেশের বিধানসভার নির্বাচনে বিশাল সাফল্য এবং সেই সাথে চূড়ান্ত সাফল্য এবং সেই সাথে আজ প্রধানমন্ত্রীত্বের আসনকে অলঙ্কৃত করতে তিনি বেছে নিয়েছেন একজন নারী শক্তির মহাশক্তিধর একজন রাজনীতি বিশেষজ্ঞ, রাজনীতিক তিনি হচ্ছেন রেখা গুপ্তা।
তো আগামী দিনে এই রেখা গুপ্তা ভারতীয় রাজনীতি তথা দিল্লির প্রাদেশিক রাজনীতিতে অনন্য ভূমিকা পালন করবেন। দিল্লির এই রাজধানী শহরকে বিকাশের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবেন। আমার বিশেষ অনুরোধ, এই রাজধানী শহর তথা পালিকা বাজার, নিউ মার্কেট, পাহাড়গঞ্জ, এই সমস্ত জায়গায় যে ধরনের দুর্নীতি রয়েছে সেই দুর্নীতির মূলোৎপাটন করবেন। অনেক অনেক বড় বড় ব্যবসায়ী আছে যারা খুব পাওয়ারফুল, তারা ট্যাক্স প্রদান করে না, এবং যখন আসলে আম আদমি পার্টির কর্মকর্তারা আসতেন ট্যাক্স নেওয়ার জন্য, তখন এই সমস্ত লোকেরা আদর আপ্যায়ন করে কিছু টাকা উৎকোচ দিয়ে এদেরকে বিদায় করে দিত, এবং তাদের জন্য তারা বৎসরের পর বৎসর তারা ট্যাক্স না দিয়ে তছরূপ করে ব্যবসা বাণিজ্য করছে। কিন্তু সাধারণ মানুষের উপরে ছিল এদের নির্যাতন নিপীড়ন, এবং এই আম আদমি পার্টির কর্মকর্তারা সাধারণ মানুষকে খুবই নির্যাতন করেছেন, বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল এবং মানসিক এবং শারীরিক নির্যাতন করেছেন, এবং যার ফলশ্রুতিতে আজকের এই নির্বাচনে পরাজয় এবং পরাভব। এবং এই পরাজয় পরাভব থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন প্রতিটি মানুষকে। রাজনীতি চিরস্থায়ী নয়, ক্ষমতা চিরস্থায়ী নয়, রাজনীতি চিরস্থায়ী, কিন্তু এর রদবদল প্রয়োজন, সংস্কার প্রয়োজন, পরিবর্তন প্রয়োজন, সময় অবস্থার প্রেক্ষিতে তার সুশীল ধারা নিয়ে আসা প্রয়োজন। যে ধারা, যে সংস্কার, যে সংস্কৃতি, যে অধ্যায় মানুষ পছন্দ করে, মানুষের জীবনের সাথে সম্পৃক্ত, সেটি গ্রহণ করা প্রয়োজন। এবং আম আদমি পার্টি দীর্ঘ 27 বছর ক্ষমতায় থেকে সেটি ভুলে গিয়েছিল, এবং এই ভুলে যাওয়ার কারণেই তাদের এই চরম পরাজয়। এই পরাজয় থেকে প্রতিটি রাজনীতিবিদ, স্বয়ং বিজেপি কেউ এবং ভারতীয় জনতা পার্টিকেও এই শিক্ষা নেওয়া প্রয়োজন। অর্থাৎ সাধারণ মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি পূরণ এবং তাদের সাথে থাকা প্রয়োজন, এবং সুন্দর সংস্কার এবং পরমত সহিষ্ণুতা, পরমতের প্রতি সম্মান, শ্রদ্ধা, মানুষকে, সব মানুষকে ভালোবাসা, জীবনকে ভালোবাসা, এবং সেই জীবন বিকাশের জন্য, দেশের বিকাশের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতির লক্ষ্যে কাজ করা। এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে আমি প্রণাম জানাই, কেননা তার মধ্যে আমি আরেক মুখ্যমন্ত্রী যাকে আমি খুব গভীরভাবে শ্রদ্ধা করতাম, সুষমা স্বরাজ, তার প্রতিরূপ আমি দেখেছি। এবং তিনি যেভাবে শক্তিশালী এক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন এবং শক্তিশালী একজন নেতার ভূমিকায় প্রতি মুহূর্তে তাকে দেখা যেত, তারই প্রতিমূর্তি বা প্রতিচ্ছবি আমি এই রেখা গুপ্তের মধ্যে দেখেছি। এবং সুষমা স্বরাজের সংবিধাদিত তার অসম্ভব মেধা এবং নেতৃত্বের বিকাশ যেন তার মধ্যে, প্রকাশ যেন তার মধ্যে দেখি, এবং তিনি যেন সেই ধরনের ভূমিকা গ্রহণ করেন এবং ভারত তথা দেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যান। নারী শক্তির বিকাশ এবং দলিত সম্প্রদায়ের বিকাশ এবং সাধারণ মানুষের বিকাশের প্রতি যেন গুরুত্ব দেন। দিল্লিকে এক মহা সুন্দর নগরীতে যেন পরিণত করেন। গোটা বিশ্বের দৃষ্টি যেন দিল্লি নগরীর প্রতি আকৃষ্ট হয় এবং ভারতের বিকাশ যেন দিন দিন ত্বরান্বিত হয়, সাধারণ মানুষের জীবন জীবিকা যেন ত্বরান্বিত হয়। আর দিল্লির রেল স্টেশনের 3-4 মাইল ব্যাপী যে সকালবেলা যে দৃশ্য দেখা যায় সেই দৃশ্য দূরীভূত করবেন, একটি সুন্দর একটি পরিবেশ বিনির্মাণ করবেন। সেটি হলে ভারতের বিকাশে এক যুগান্তকারী পরিবর্তন আসবে। আবারও প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সেই রাজনীতির রণকৌশল এবং পজিটিভ রণকৌশল, সেই সাথে সেই রণকৌশলে মহাবিজয় দিল্লির বিধানসভায়, এবং দিল্লির বিধানসভার মুখ্যমন্ত্রীর আসন অলঙ্কৃত করার জন্য যে আহ্বান জানিয়েছেন যে নারী শক্তিকে, সেই নারীর বিকাশ ঘটুক, নারী শক্তির বিকাশ জাগরণ ঘটুক। দেবী প্রতিমূর্তি এই নারীর সফল বিজয়ে ভারতবর্ষ তথা এই অঞ্চলের সমস্ত রাজনীতি অঙ্গনে যেন, অর্থাৎ আমি বলছি যে দক্ষিণ এশিয়ার সমস্ত রাজনীতি অঙ্গনে যেন ইতিবাচক পরিবর্তন আসে, এবং এই রেখা গুপ্তা যেন সেই রাজনীতির ধারায় একজন উদাহরণ তুল্য মানুষ হন, মানুষের মনকে স্পর্শ করেন। তিনি যেন অনন্য অসাধারণ একজন মুখ্যমন্ত্রী হন, যে মুখ্যমন্ত্রী সবার মনকে স্পর্শ করবেন, সবার ভালোবাসা, আদরে, মমতায়, সম্মানে, শ্রদ্ধায় তিনি থাকবেন। এটি হচ্ছে প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আবারও
তার আমি পরিশেষে আবারও প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, সেই সাথে হচ্ছে রেখা গুপ্তার জীবন, রাজনৈতিক জীবন এবং পারিবারিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক জীবন সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হোক, এই প্রত্যাশা করেই শেষ করছি। ধন্যবাদ সবাই।